সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন দূর দূরান্ত থেকে। আর আজকে রবিবার আসলে আমরা যুক্ত হয়েছি TBN স্পেশালে। আমি আছি আপনাদের সঙ্গে মেসবাহুজ্জামান। আর আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আমরা আলাপ করব সেটি হচ্ছে ম্যান্ডামাস আমরা বলি এটাকে, এবং ইমিগ্রেশনের যে ডিলেড কেসগুলো হয়, কেন ডিলেড হচ্ছে বা কেন হচ্ছে, এটা প্রক্রিয়া কী বা কীভাবে আমরা আগাতে পারি, এটা নিয়ে অনেক পেন্ডিং কেস আমরা দেখতে পাচ্ছি ইদানিং। তো সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব। আমাদের সঙ্গে আছেন অ্যাটর্নি সুরাইয়া রহমান, আছেন নিকি রিয়াদ, গেহি অ্যাসোসিয়েটসের একজন দক্ষ কর্মকর্তা অবশ্যই, এবং শি লুকস আফটার দি আওয়ার কমিউনিটি। আর আজকে যে যারা যুক্ত হয়েছেন আমার সঙ্গে এখন ফেসবুকে এইমাত্র, তাদের জন্য রইল শুভেচ্ছা। পরবর্তীতে যারা ইউটিউবে সংযুক্ত হবেন তাদের জন্য রইল অগ্রিম শুভেচ্ছা। এবং ফেসবুকে যারা, তাদের আপনাকে বলবো যে আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই দিবেন। আর ইউটিউবে যারা সংযুক্ত হবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে চান, আমাদের স্টুডিওতে আমাদের এই প্যানেল ডিসকাশন চলাকালীন সময়ে এই নাম্বারটি দেওয়া থাকে, আপনারা জানেন 6463079828-এ। তো আজকের বিষয়টি খুবই তাৎপর্যপূর্ণ। এই বিষয় নিয়ে আমরা আলাপ করব যে ম্যান্ডামাস কেসগুলো ডিলেড হয়ে যাচ্ছে, কেন হচ্ছে, বা এটা নিয়ে কি করা যায়, কীভাবে আমাদেরকে অ্যাপিল করা যায়, রিঅ্যাপিল করা যায়, সেগুলো নিয়ে আমাদের বিস্তারিত আলাপ করবেন আমাদের আজকে দুইজন যে প্যানেলিস্ট আছেন। তো প্রথমে চলে যাচ্ছি অ্যাটর্নি সুরাইয়া রহমানের কাছে। সুরাইয়া, হোয়াট ইজ দ্য আপডেট অন দ্য ইমিগ্রেশন ওয়ার্ল্ড? Thank you. Sure. Thank you. Thank you for having us on the show. So today I wanted to make sure that our community is aware of the Mandamus option, because it's an option that our community does not use very often, but it's a very powerful tool and is very effective in getting results. So what is the Mandamus? A Mandamus is a lawsuit that's filed in federal court. And specifically, you're asking a federal judge to force the government to make a decision on your case. You're not telling the judge it should be approved or it should be denied. You're just saying, listen, I've paid my fees, I filed my case the way I was supposed to file it, and it's been 2, 3, 4, 5 plus years, and I still don't have a decision. It is the government's job to make a decision, one way or the other. That is the government's job. That is what USCIS is for example. That's what the Department of State is there, for example. So it is the government's job to make a decision. So this is a lawsuit which you're asking the judge to compel the government to make a decision. Thank you. আমি বুঝতে পেরেছি ব্যাপারটা। নিকি, আপনি যদি দর্শকের উদ্দেশ্যে একটু বলেন, আমি অবশ্যই আপনার সঙ্গে সংযুক্ত হব। আপনি একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে যে পেন্ডিং কেসগুলো আমরা কিভাবে এটার সহায়তা দিতে পারি। আজকে অ্যাটর্নি যে বিষয়টা বললেন, যে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এটাকে বলে ম্যান্ডামাস। ম্যান্ডামাস এই শব্দটা যদিও খুব কঠিন, যে উকিলরাই এই জিনিসটা ব্যবহার করে থাকেন, কিন্তু এটি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের কমিউনিটিতে, আমাদের যারা আমরা বাঙালি আছি, আমরা আসলে খুবই কম জানি এটা বিষয়ে, এবং এইটা যে একটা খুবই একটা গুরুত্বপূর্ণ, মানে শক্তিশালী একটা টুলস, যেটা আমরা আমাদের কমিউনিটি খুবই কম ইউজ করে থাকি। এটাতে উনি বলছেন যে যে সমস্ত কেসগুলো আমরা ফাইল করি, অথবা আপনারা ফাইল করছেন, আপনাদের মা বাবা, ভাই বোন, অথবা আরো বিভিন্ন রকমের যে সমস্ত কেসগুলো আছে, সেগুলোর একটা নির্দিষ্ট সময় থাকে যে এই কেসগুলো এত বছরের মধ্যে শেষ হবে, এইটা এত বছরে শেষ হবে, কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় লেগে যাচ্ছে। সেই নির্ধারিত সময়ের চাইতেও অনেক বেশি, 3-4 বছর বেশি সময় লেগে। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা ফেডারেল কোর্টে জাজের আমরা গভর্নমেন্টকে প্রুভ করতে পারি, মানে গভর্নমেন্টের বিরুদ্ধে মামলা করতে পারি যে কেন আমার বিষয়টা এত দেরি, কারণ তোমাদের কাজ ঠিক মতো করছো না, তোমাদের কাজটা ঠিক মতো করো, যে আমি যা করার, পয়সা দেওয়ার আর সব করেছি, কিন্তু গভর্নমেন্ট কাজটা করতে না ঠিক। সেই জন্য জাজ গভর্নমেন্টকে বাধ্য করতে পারে যদি আপনি লসুট। এটাই হচ্ছে ব্যাপার। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন
অ্যাটর্নি সুরাইয়ার কথা শুনলেন এবং আমি চেষ্টা করেছি আপনাদেরকে বঙ্গা অনুবাদ করার জন্য এবং যাতে আপনারা সহজভাবে জিনিসটা বুঝতে পারেন। যে বিষয়টা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে যে কেসগুলো ডিউ টাইমে হচ্ছে না, ওভার হয়ে যাচ্ছে, 3-4 বছর লেগে যাচ্ছে, তখন কিন্তু আপনার কাছে একটা অপশন চলে আসছে, আপনি ক্যান ফাইলে কেস লস্যুট করতে পারেন ফেডারেল কোর্টে যেয়ে যে আপনার কেসটা কেন দিয়েছে, এবং ইউসিস বা আইএনএস যারাই আছেন এটার সঙ্গে সংশ্লিষ্ট তারা উত্তর দিতে বাধ্য, এবং ফেডারেল জাজ একটা ডিসিশনও দিতে পারে আপনার পক্ষ হয়ে, নট আপনার কেসের ডিসিশন না, এটাকে ত্বরান্বিত করা বা এক্সপিডাইট করার জন্য যা কিছু করণীয় তারা এটা আপনার রাইটস আছে, সো আপনারা এটা করতে পারেন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, অ্যাটর্নি সুরাইয়া, হোয়াট আই ওয়াজ ওয়ান্ডারিং, ইন দিস কাইন্ড অফ সিচুয়েশন, রাইট, how long a person he or she should wait to go for a lawsuit? I mean, is there any time frame for the lawsuit that after certain these years he can go for a federal court? So there's no like strict rule about how much time needs to have passed, but generally speaking, if it's for a green card application, whether it's in the United States or abroad, I would say 2 years is a good time to file a mandamus. Of course, for our clients, before we do that, we do some preliminary work. We try to avoid the lawsuit by doing a follow-up, by doing a service request, by doing a liaison request. So we try different things to avoid the lawsuit because, you know, we will need to show that we did our best to avoid the lawsuit. We do those things first. Very rarely those work, which is why, you know, usually our client is in the situation they are in the first place. Sometimes it's because their case just got caught in a backlog, or it was just, you know, it just got lost in the thousands and thousands of cases that the government has to decide. But sometimes there is a reason. Sometimes that there's some kind of irregular history that the client has because of their criminal history, or because of their immigration history, or because they have had different or multiple names or dates of birth, which is not illegal. People can have different names and dates of birth for different reasons. So usually there's something irregular in the past of that person. So it's best to have an attorney you know, sort through that, review everything to make sure everything is fine. Thank you. Nikki, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। শিওর, অ্যাটর্নি সুরাইয়া যেটা বললেন যে আসলে অ্যামেন্ডমেন্ট জিনিসটা আপনি করতে পারেন যখন মনে করেন যে আপনি একটা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেন, একজন হাজবেন্ড অথবা ওয়াইফের জন্য গ্রিন কার্ডে অ্যাপ্লাই করলে এটা যদি আপনি সিটিজেন হন ম্যাক্সিমাম 1 থেকে 1.5 বছরের মধ্যে হয়ে যাওয়ার কথা, এটা যদি মনে করেন আপনি 2 বছর 3 বছর হয়ে হচ্ছে না, অথবা মনে করেন আরো অনেক ক্যাটাগরি আছে, মা বাবার ভাই বোনের নির্দিষ্ট যে সময়টা থাকে যেটার মধ্যে হওয়ার কথা কিন্তু হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা করতে পারেন। তো যাওয়ার আগে আর অনেক প্রক্রিয়া আছে, যেমন আমরা সার্ভিস রিকোয়েস্ট করি, মানে আমরা অনলাইনে ওদের কাছে রিকোয়েস্ট পাঠাই ব্যাপারটা দেখো কেন এত দেরি হচ্ছে, অথবা আমরা চিঠিও লিখতে পারি কেন এত দেরি হচ্ছে, কিন্তু ওগুলো আসলে সাধারণত কাজ করে না, যে সেক্ষেত্রে আপনার আসলেই দেরি হবে, সেই জন্যই আসলে ম্যান্ডামাসে যেতে হয়। আর অ্যাটর্নি সুরাইয়া যেটা বললেন যে দেরি হওয়ার কারণগুলো আসলে হয়ে থাকে, কারো যদি কোনো রকমের হিস্ট্রি থাকে, মনে করেন ক্রিমিনাল হিস্ট্রি আছে, অথবা ইমিগ্রেশনে অনেক লেন্থি হিস্ট্রি আছে, মনে করেন অনেক আগে দেশে এসেছেন, ইলিগাল হিসাবে আছেন, তারপরে লিগাল হওয়ার চেষ্টা করছেন, অথবা মনে করেন আপনাদের কয়েকটা নাম আছে, অথবা ডেট অফ বার্থ খাপটা আছে, এই সমস্ত কারণগুলোই আসলে কিছু কিছু কেস অনেক লম্বা হয়ে যায়। সেই ক্ষেত্রে আসলে ম্যান্ডেমাস জিনিসটা অনেক কার্যকরী। ধন্যবাদ নিকি। দর্শক, আপনারা আশা করি পুঙ্খানুপুঙ্খরূপে আপনারা বোঝার চেষ্টা করবেন, ওনারা বিস্তারিত বলছেন এবং কেন এটা করতে হবে সেটাও ওনারা একটা এক্সপ্লেনেশন ওনারা দেওয়ার চেষ্টা করতেছেন, বর্ণনা দিচ্ছেন কেন ওই পর্যায়ে গেলে you need to file this case or file a lawsuit. Suryia, my observation is that this kind of thing, like when we are going for mandamus cases for filing a lawsuit,
What is the major reason behind? I mean, the negligence of the INS people, or the inclination, or overloaded, or maybe some kind of, the files, as you said, is overloaded with the thousands of files. Sometimes, like the issues of the birth dates, marriage, and other documentation problems. Yeah, I know this is a part, but usually, do you believe that this is the negligence, due to negligence, or kind of like avoiding the situation by the officers authorized in this matter? What do you think? I cannot speak on the government's behalf. I don't want to speak ill of our government, but of course, it's common knowledge that our government, U.S. government, federal government system is maybe not the most efficient system. So that is my personal opinion. That is not, any kind of judgment, but it's not really the applicant's business or job or concern to figure out why the government is the way our client or the applicant paid their fees. They deserve a decision. So that is what we're concerned with, and that's what we fight for our clients to get. Yeah, okay, I understand that you are telling about these things, but this is not a case of like individual few people. There are hundreds of people on queue in a jet lag or something like that. So they even don't know what's going on with their files. They don't get any proper reply from the INS or UCS, and also they are not getting any proper indications, or your case is on pending, or it is going to take like how long. They never mention this. So people, those are on queue, especially the applicants, they are in a blue moon. They don't know. They're like a blur. They don't know what to do and what to do. And of course, this is the opportunity they have got to file a lawsuit against the federal court if the time frame is beyond their legitimate period. So what do you think about this? Suryia, আপনি যদি একটু বলতেন যে এটা আসলে জিনিসটা কেমন জানি হচ্ছে জিনিসটা, so how people can get benefited on this through this process, I mean filing a lawsuit? They can get, so it gets the attention of a federal judge. It gets the attention of the Department of Justice, who are the lawyers for the government. So USCIS, they will have to answer your lawsuit, and they'll have to give a reason why there's a delay. Realistically, what happens is that what will happen is that the government's lawyers will try to find a solution that works for everybody, and most often that means a decision. So and then the case will get dismissed because the client gets what they want, the applicant gets what they want, and the government will avoid any further litigation. So the way that the applicant or the client will benefit from this is by getting a decision. Thank you. Nikki, আপনি যদি একটু বলতেন যে এটা গুরুত্বটা কতটুকু, বা এটা করলে যে ডিসিশনটা বেনিফিটটা পাওয়া যাচ্ছে, যেটা সুরাইয়া একটু আগে মেনশন করলেন, আপনি একটু বললে মনে ভালো হতো দর্শকদের জন্য। এটা করার কারণ হচ্ছে আসলে আমরা অ্যাজ এ লয়ার হিসেবে অ্যাটর্নি জেনারেল বললেন, আমরা স্পেসিফিক কোনো দোষ ধরতে চাচ্ছি না গভর্নমেন্টের অথবা ইমিগ্রেশনের, কিন্তু স্বভাবতই এটা হয়ে থাকছে যে ওদের অতিরিক্ত প্রেশার পড়ে যাচ্ছে, অতিরিক্ত কেস ফাইলিং হয়ে যাচ্ছে। অনেক সময় এত কাজের চাপে, বিশেষ করে করোনার পর ব্যাকলগ হয়ে গেছে, অনেক ফাইল জমা পড়ে গেছে, আর এই জন্য হয়তো গতিটা স্লো হয়ে গেছে। সেই ক্ষেত্রে হয়তো অনেক কেস আগাচ্ছে না। সেই ক্ষেত্রে ম্যান্ডামাসের মাধ্যমে আপনি জাজের একটা অ্যাটেনশন আনতে পারেন যে এই কেসটা হারিয়ে গেছে কিনা আপনাদের ফাইলের ফিরে, কেন এই কেসটা এত দেরি হচ্ছে। ওই যে জাজের দৃষ্টি আকর্ষণ করার জন্যই আপনি ম্যান্ডামাসটা করতে পারেন। এটা একটা আসলে স্ট্রং একটা কিন্তু কৌশল, যেটার মাধ্যমে আপনি আপনার কেসটাকে এগিয়ে আনতে পারেন। জি, ধন্যবাদ। I mean, Mandamus is a very strong
position to uplift your application to expedite or process faster through the federal court. So once the federal court will give a decision, the INS or the UCs has to follow that. Am I correct? Yes, absolutely. Usually it doesn't get that far. Usually after you file a lawsuit, the government has 60 days to answer, and they'll give a decision very shortly after that. It doesn't usually get to a judge. They usually want to prevent it from going to a final hearing. So they will give the decision right away so that there's no more issue. Okay, so once a person, like you are filing a case, a lawsuit for a person, he or she will be, but how long it takes the process? I mean, once you file in and the process and the decision, until the decision to come, what is the time frame? How long it takes usually? Usually what I've seen in my experience, the government has 60 days to answer. They do take their 60 days, and maybe within a few months after that, 1-2 months after that, we will be approached by the government attorney, and they will say there's a decision coming soon, and we get a decision usually in a month or two after that. আমি যেটা নিকির কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে প্রক্রিয়াটা সুরাইয়া অলসো ইউ আর লিসেনিং this process, the applicants, do they have to pay for the filing of federal court lawsuit? Is there any government fees, or of course attorney's fees are there, I know, but in addition to that, is there any specific fees for that? Yes, the fee to file a lawsuit with the federal court is $402. Okay. Oh, and there is a specific form to be filled in? There's no specific form. It's called a complaint. The process is technical. Of course, I don't recommend anyone to do it on their own. Not, everyone, you can. I mean, you could do surgery on your own as well, but it's better to go with a doctor. It gets very technical. So I would recommend, speaking to an attorney to see if this is the right option for you, and let them handle A to Z. থ্যাংক ইউ নিকি একটু বলতে পারেন, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বললেন উনি। জি, আপনি ভালো প্রশ্ন করেছেন যে আসলে কত খরচ পড়ে। যেটা বললেন, আসলে আমরা হয়তো শব্দটা শুনে ভয় পাই যে অনেক ব্যয় হতে পারে। আসলে এটা তেমন ব্যয় সাপেক্ষ নয়। $402 দিয়ে আপনি এই লসটা করতে পারেন। এবং অ্যাটর্নি জেনারেল যেটা বললেন যে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন লয়ারের সাহায্য নিতে হবে। আপনি নিজে কখনো এটা করতে যাবেন না। আর এটা করার যে সুবিধাটা সেটা হচ্ছে ওরা 60 ডে 2 মাসের মধ্যে এটা জমা দিতে বাধ্য, এবং এরপরে ওরা আরো মাসের মধ্যেই ওরা তখন ডিসিশনটা দিয়ে দেয়। সেই জন্য আসলে ম্যান্ডামাস করাটাই ভালো যাদেরকে অতিরিক্ত দেয়। গুড। আমি যেটা দর্শকদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে এতগুলা কেস বা পেন্ডিং আছে, এবং is there any classification on that? I mean the asylum applicants, the green card processors applicants, there are some other family visa applicants, F2, F4 category. So these are all are eligible to apply on that? Yes. So some cases are more difficult than others because of the existing case law. So for example, it is harder to get a mandamus on an asylum case. It's not impossible, and it's been done, but according to the case law, it's a little bit more difficult. The most successful cases we have done for mandamus is for example, green card applications from within the United States, I-45 applications that have been pending for two or more years, citizenship applications that have been pending for 2 or more years after the interview. And every now and then we also do cases on improper denials by the embassy. So those are very difficult cases because the case law surrounding
decisions by embassies are very protected. They have what's called consular non-reviewability, which means they're almost immune to any kind of review by a judge. But sometimes there's an exception to the rule. There's always exceptions to every rule. So sometimes a consular officer at an embassy will make a decision that is so incorrect, and we can claim that it's made in bad faith because it is completely unbased, and there's no reason for that kind of denial usually. So every now and then we also file cases for improper denials by the U.S. Embassy abroad. Okay, but this is very, very interesting. If there is an improper denial cases, and you guys are of course able to protect that, or you can file a lawsuit, and in the process of all these activities, I mean, so the petitioner or the applicant, how they will even if they are in abroad, they can process this, or they have to come to United States and do the formalities. So if they're abroad, they always have a petitioner in the United States, which is how they have their visa application. So usually it's their U.S. Citizen relative or green card holder relative that is the party in the lawsuit. Okay, the petitioner or the sponsor, whatever it is, I mean, they will be communicated with them. আমার নিকি এটা একটু জটিল, তো আপনি যদি একটু বলতেন তাহলে দর্শকের জন্য একটু ক্লিয়ার হয়ে যেত জিনিসটা। আপনি প্রশ্ন করেছিলেন আসলে কোন কোন কেসের জন্য ম্যান্ডেমাস আসলে করা যায়, সেক্ষেত্রে তিনি সুরায় উত্তর দিলেন যে অ্যাসাইলামের ক্ষেত্রে ম্যান্ডেমাস করাটা একটু কঠিন। সাধারণত এই ক্ষেত্রে আপনি তৈরি হয়ে নাও আসতে পারেন, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যেমন ধরেন গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন অথবা সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন, অথবা মনে করেন যে আপনার ইন্টারভিউ হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত কোনো ডিসিশন আসছে না, 2 বছর হয়ে যাচ্ছে, এই ধরনের কেসগুলোতে আপনি ম্যান্ডেমাস করতে পারেন। এবং একটা কথা আপনি যেটা বললেন যে এই সমস্ত ক্ষেত্রে আসলে ওরা অনেকটা প্রোটেক্টেড, ওদের এইভাবে ওদের লটা তৈরি করা আছে, কিন্তু আপনি যদি ম্যান্ডেমাস করে থাকেন তখন একজন জাজ এই জিনিসটা খতিয়ে দেখতে পারে, সেই ক্ষেত্রে আপনার ডিসিশন যখন আসছে না এটা করতে পারে। আরেকটা কথা বলেছেন যে ম্যান্ডেমাস খুবই কার্যকরী ওই সমস্ত ক্ষেত্রে যেখানে ইম্প্রপার ডিনায়াল হয়। মনে করেন আপনি আপনার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছেন, ইন্টারভিউর পর ওরা বলে দিল আমরা তোমাদের কেসটা ডিনাই করে দিই, অথবা এটা স্পাউসের বেলা হতে পারে, স্বামী স্ত্রীর জন্য অ্যাপ্লাই করেছে কিন্তু ডিনাই করে কোনো কারণে। এই যে এই ধরনের ইম্প্রপার ডিনায়াল, এই ক্ষেত্রে আপনার ম্যান্ডেমাসটা খুবই কার্যকর। আপনি এটার মাধ্যমে আপনি সু করলেন, জাজ এটা ভালোভাবে দিয়ে তখন এটা ভালো একজন নিয়ে আসতে পারে। ধন্যবাদ নিকি আপনাকে, সুন্দর করে এটার গুরুত্ব এবং সাথে সাথে আপনি যে সুন্দর করে বাংলা অনুবাদ করে বললেন। দর্শকরা আমি 100% sure our dear viewers and audience, they are getting benefits out of this discussion, and this is very important because immigration is like our family. Immigration is like everyday daily. We have in Bangladeshi community or Bangladeshi diaspora or even South Asian community, we are very much inclined with the immigration. Somehow, this way or that way, your parents, your relatives, siblings or others, they are on coming as an immigrant or on a visit visa, E1, E2, B1, B2, tourist visa. So there are a lot of visitors coming in and out. So this is a very important subject what we choose today, and some people, they even don't know what to do. That is another issue, and they don't know. It's like without GPS, they don't know where to go. So this is the important point of contact, like you are here, she is there, and they can connect and find out a reasonable solution on this. And this is a very good discussion we are having, alhamdulillah. And দর্শক আমাদের সঙ্গে দুজন আছেন। দর্শক কে আছেন নাম বলে প্রশ্ন করুন, কোনো ভিতরে সাউন্ড রাখবেন না যাতে আমাদের শুনতে সুবিধা হয়। হ্যালো, আসসালামু আলাইকুম জামান ভাই, আমি ফারুক বলছি ব্লগ থেকে। জি, ওয়ালাইকুম সালাম ভাইয়া। আমি ব্লগ থেকে আমি ফারুক বলছি। জি জি, প্রশ্নটা বলেন। ধন্যবাদ ভাইয়া। আমার প্রশ্নটা হলো
আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করি আমি 2016-এ 2016-তে ফেব্রুয়ারিতে। আচ্ছা আমি প্রায় চেক করি কেস স্ট্যাটাস চেক করি। স্টেজ আমি ফারুক বলছি ব্লগ থেকে। ভাই আমি বুঝতেছি আপনার কেস স্ট্যাটাস চেক করে কি পান কেন কি বলে ওরা আমি লাস্ট মান্থে গত মাসে চেক করে পাইছি যে উইথড্রয়াল অ্যাকনলেজ নোটিস। এটা কি লিখছে উইথড্রল নলেজ আমি তো কোনো কিছু দেখি নাই। Okay, Suryia, I think you heard it, right? See, he checked his file. He applied for his brother in 2016, and last month he checked on the online probably. There is a withdrawal of acknowledgement or something, and he's telling what is that for? Withdrawal. Yeah, That means somebody withdrew the petition. I mean, it would be him or somebody pretending that's what I to be feel him. like. Yeah. নিকি আপা একটু বলেন আপনি ওনাকে উনি আসলে যদি আমরা প্রশ্নটা ঠিক বুঝে থাকি ভাই প্রশ্নটা হচ্ছে উনি দিয়ে আমি বুঝেছি আমি আবার প্রশ্নটা উনি করেছেন যে 2016 এ উনি ওনার ভাই বোনদের অ্যাপ্লাই করেছেন এখন উনি কেস স্ট্যাটাস চেক করলে উনি পাচ্ছেন উইথড্রল অ্যাকনলেজ তার মানে সুরাইয়া বললেন যে কেউ হয়তো আপনার এই কেসটা উইথড্র করে ফেলেছে সেই জন্য ওরা বলছে যে আমরা অ্যাকনলেজ করলাম আমরা জানলাম যে তুমি কেসটা উইথড্র করেছো। ফারুক ভাই আপনি শুনতে পেরেছেন যে এইটাই মিন করে কেউ না কেউ আপনার কেউ কেসটা আপনার যে অ্যাপ্লিকেশনের কেসটা কেউ উইথড্র করেছে বা রিকোয়েস্ট করেছে উইথড্র করার জন্য তারা ওইটার অ্যাকনলেজমেন্টটা করেছেন তাই না? জি ধন্যবাদ। আশা করি ফারুক ভাই আপনি যদি বেশি জটিল মনে করেন তাহলে আপনি যে কোনো একজন ভালো দক্ষ ইমিগ্রেশন অ্যাটর্নির সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন। আপনি যেখানে আপনার ভালো লাগে এখানেও আসতে পারেন এদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন অথবা আপনার এলাকায় যদি যেতে চান আপনি সেটাও আপনি করতে পারেন। বাট আমার মনে হয় এটা যেহেতু এই ধরনের নোটিশ আসতে আপনি বুঝতে পারছেন না আর আপনার ডকুমেন্ট অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন যাতে যে অ্যাটর্নির কাছে যাবেন উনি আপনার ফাইলটা বুঝতে পারবে কি হয়েছে না হয়েছে। ওনারা ফাইল না দেখে তো কিছু বলতে পারবে না। তো আশা করি আপনি আপনার ক্যারি ইউর ফাইলস অ্যালং উইথ দি ওয়েন ইউ ভিজিট এ ক্রেডিবল লয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ ফারুক ভাই ফোন দেওয়ার জন্য। পরবর্তী কলার কে আছেন নাম বলে প্রশ্ন করুন। জি ওয়ালাইকুম সালাম ভাই আপনার নামটা বলে প্রশ্ন করুন। আমার নাম খলিল মির্জা। জি আপনার প্রশ্নটা কি? মার্চ 15-এ আমার বাড়িতে আমি জি 2010-এ অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়। জি আপনার তাদের ন্যাশনাল ভিসা সেন্টার থেকে ডিএসকে নাম্বার অলরেডি হওয়া আমরা ঢাকা এম্বাসি থেকে আমার বাড়ি ধরে ডিসিএলতে চিঠি দেয়। তো এখন এখন আমার প্রশ্ন হইল F4 ক্যাটাগরি এর এখন প্রায়োরিটি ডেট কত চলতেছে আর আমার ভাইয়ের একটা বড় ছেলেটার বয়স অলরেডি 21 অ্যাক্টিভ করে গেছে আর কি কিন্তু এই যে কোভিড তারপরে এই যে ভিসার জটিলতার জন্য এখন আমার দুটো প্রশ্ন এক যে বড় ছেলেটা কি একটু এক্সপায়ার করছে ওর কি ভিসা বাতিল হয়ে যাবে আর সেকেন্ড প্রশ্ন হলো এখন কারেন্ট কত চলে। ওকে আমি বুঝতে পেরেছি ভাইয়া বুঝতে পেরেছি ধন্যবাদ বুঝতে পেরেছি আমরা একটা বিরতি যেতে হবে আমি এই বিরতি থেকে এসে আপনাকে উত্তর দিচ্ছি সবাই সঙ্গে থাকুন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য দর্শক যারা আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে আমরা আবার ফিরে আসছি। দর্শক অ্যাটর্নি সুরাইয়া I mean the person who called recently the case was he applied for his brother 2009 and in 2010 they got approval and everything they got DHK number and others. So by this time because of the corona and all these issues one of his nephew got age over 21 already. So he's asking whether he can come with them while the interview will take place and also what is the current F4 category is going on in Dhaka US Embassy. Is it last time I think we had 2008 March or something I don't remember but something like that right? Yes, it's still stuck at March 1st, 2008. Okay. ভাই আপনি শুনেছেন
And what about the consequence will be for his nephew who is getting under 21 age? So it depends. So there is the CSPA, which may protect his nephew. So the calculation would have to be done. It depends on how long the I-130 is pending. Since it was only pending for a year, I don't know if it will save him or not, but the CSPA calculation will need to be done. Thank you. নিকি, আপনি যদি বলতেন যে 2008 এর মার্চ আমরা যেটা শুনেছি, আপনি যদি বলতে পারেন একটু ওনার জন্য প্লিজ। হ্যাঁ, এখন F4 ক্যাটাগরি চলছে 2008 এর মার্চে যারা অ্যাপ্লাই করছেন সে তাদের ক্যাটাগরি চলছে এবং অনেক কিন্তু এখানে আটকে আছে। আর আপনার আরেকটা প্রশ্ন যেটা আপনার ভাতিজার বয়স 21-এর উপরে উঠে গেছে, সেই ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, এটা এই ক্ষেত্রে আসলে কিন্তু যারা 21-এর উপরে উঠে যাচ্ছে তাদেরকে কিন্তু আসতে দিচ্ছে না, কিন্তু সেখানে CSPA বলে একটা অ্যাক্ট আছে, চাইল্ড স্পেশাল প্রোটেক্টিভ অ্যাক্ট, এই ধরনের এই অ্যাক্টের মাধ্যমে আপনি যদি ওদের কাছে রিকোয়েস্ট করে থাকেন তাহলে হয়তো আপনার একটু চলে আসতে পারে। ধন্যবাদ। দর্শক আর কেউ আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে? নাম বলে প্রশ্ন করুন। জি মোহাম্মদ ভাই। আমার একটা কোশ্চেন ছিল আমার কাছে যে আমি গত মাসে আমার অ্যাকাউন্ট চেঞ্জ করছি, তো মাসুদ আমি আমার অ্যাপ্রুভাল লেটারও বলছি যে অ্যাকাউন্ট চেঞ্জ করছি এটা, তো আমি কি এখন কি এটা বাস্তবতা অ্যাপ্লাই করতে পারবো কিনা? আমি এখান থেকে মোবাইল রেখেছি, বাস্তবতা কি আমি আমার সিটিজেনের জন্য না গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা? আপনি অ্যাসাইলাম এর অ্যাপ্লাই কবে করেছেন? জি জি। ওকে ওকে ওকে, আই গট ইট। জি, বুঝতে পারছি। Attorney Suryia, he has applied last month. He got approval, and now he's telling that he has to apply for the green card now or after, and if he goes to Buffalo, if he can apply it from Buffalo. Congratulations on having your asylum approved. I'm not understanding the relationship with Buffalo. Well, if he moves to Buffalo, but maybe he's moving to Buffalo, can he apply his green card from Buffalo? He can apply from anywhere in the United States. Okay, no, that's what he wanted to know. Yeah, that's fine. That's not an issue. So luckily, USCIS just implemented a new rule. Before, a person who got granted asylum was required to wait 1 year before they could apply for their green card. But very recently, maybe within the last month or so, USCIS published a rule which allows anyone who's been granted asylum, they can apply pretty much as soon as they're granted. They don't have to wait the 1 year anymore. Now, they're not going to be granted until 1 year, but they can apply at any time before the 1 year. At any time after they're granted, they can apply for their green card now. মোহাম্মদ ভাই, আপনি শুনতে পেরেছেন। নিকি, আপনি যদি বলতেন যে উনি একটু খুশি হতো যে ওনার যে ব্লকেজটা ছিল 1 year-এর, that has been removed and now he is free to apply as soon as his application is approved. অ্যাটর্নি সুরাইয়া, প্রথমেই আপনাকে কংগ্রেচুলেট করছে। আমাদের গেহি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরাও আপনাকে কংগ্রেচুলেট করছি। আপনি অ্যাসাইলাম উইন করেছেন, খুবই খুশির খবর। আর উনি যেটা বললেন, আপনি শুধু বাফেলো কেন, আপনি আমেরিকার যে কোনো জায়গা থেকেই আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর আগে একটা নিয়ম ছিল, অ্যাসাইলাম উইন করার পর আপনাকে 1 বছর অপেক্ষা করতে হতো, কিন্তু গত 1 মাস আগে একটা নতুন নিয়ম এসেছে, এখন আর 1 বছর অপেক্ষা করতে হবে না। আপনার অ্যাসাইলাম গ্র্যান্টেড হওয়ার পরপরই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু 1 বছর যে সময়টা লাগে ওইটা হয়তো লাগবে, কিন্তু আপনি সাথে সাথে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি নিশ্চিন্ত মনে বাফেলো থেকে অ্যাপ্লাই করে ফেলুন। আমাদের হাতে সময় কমে আসতেছে। একজন লাস্ট কলার আছে, কে আছেন ভাইয়া? নাম বলে প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল আপনার TBN জি বলুন ভাইয়া। কোশ্চেনটা হচ্ছে যে আমি কল করছি আমার ফ্রেন্ডের জন্য,
তো ফ্রেন্ড 2019 এ বর্ডার দিয়ে আসছে আমেরিকাতে, জি অ্যাসাইলামের জন্য অ্যাপ্লিকেশন করেছিল এবং অ্যাসাইলামটা ডিনাই হয়েছে মাল্টিপল টাইম। 2 বছরের উপরে 2 বছর 9 মাসের মতো জর্জিয়াতে ছিল। দেন অ্যাসাইলাম অফিসার ওর দ্য আইস থেকে ডিপোর্টেশন নোটিশ আসছে এবং ফাইন করে দিচ্ছে। তারপরে আপনার বাইডেন গভর্নমেন্ট যখন ব্যাক করে তখন তাকে রিলিজ করে দিতে ইউনাইটেড স্টেটে ভিতরেই। সো কোয়েশ্চেনটা হচ্ছে এখানে বিকজ ডিনাই হয়ে গেছে এট দিস মোমেন্টে কি কোনো ডিপোর্টেশনের কোনো রিস্ক থেকে থাকে? ওকে অ্যাটর্নি কোনো লিগ্যাল কোনো অ্যাডভাইস নিতে পারবেন? জি জি অ্যাটর্নি সুরাইয়া, আই থিঙ্ক you understood the case or I have to tell you? I couldn't hear him very well. Okay. This is for his friend. 2019 he crossed the border. He came through the border, right? And he applied for asylum cases. I think it has been denied also, and he was trying, and then they have got deportation also now. So he's telling this already 2 year 4 months 9 months, and now he's telling that is there any way he can revoke the deportation, or is there any way we can help, any legal help? Yeah, he might have some options. So he can always appeal it to the next court. So I don't know if the friend already appealed it to the BIA. He can appeal it to the BIA, assuming there's legal errors. And then if the BIA dismisses the appeal, he can also appeal it to the Circuit Court of Appeals. And then, of course, even after that, if the Supreme Court wanted to hear the case, then the Supreme Court can hear the case. So there's definitely additional appeals that he can go for. Another option that the person might have with this administration is what's called a joint motion. So if the person has the qualifications, if they are now married to a U.S. citizen, or somehow some circumstance has changed, they can ask the government, ICE, they can ask DHS to join in a motion to reopen their removal case and maybe either dismiss the case or reopen it so that they can file a different kind of application. I think Suryia, this is in Georgia. He was referring about Georgia. So I'm not sure he's in New York or in Georgia, because state to state there are different rules, or are the same for everywhere? For immigration, no, it's the same. তো দর্শক, আমরা সময় শেষ পর্যন্ত চলে আসছি। আপনাকে বলছি নিকি, ধন্যবাদ আপনাকে। আমরা যেটা বলতে চাচ্ছি এই দর্শকটা ওনাকে, যে আপনি এটা ফাইলটাকে রিওপেন করার একটা পসিবিলিটি আছে, বাট প্রোভাইডেড ইউ হ্যাভ টু গো টু এ ক্রেডিবল লয়ার যারা এই বিষয় নিয়ে কাজ করে। সো স্টিল ইউ হ্যাভ এ হোপ, ইউ ডোন্ট গিভ আপ ইউর হোপ। আপনি আপনার বন্ধুকে বলতে পারেন যেটা আপনি আশা না ছেড়ে না দেওয়া যায়, তারা চেষ্টা করতে পারে, এবং দেয়ার আর 2-3 ওয়েজ টু প্রোটেক্ট ইউর ফ্রেন্ড। তো ওনাকে আমি মনে করবো দ্রুত, উনি যত দ্রুত কোনো আইনি পরামর্শের কাছে যান, দক্ষ আইনদের কাছে যান, তাহলে আমি আশা করি যে ওনার প্রশ্নের যে উত্তরটা আপনি চেয়েছেন ওটা পেয়ে গেছেন, এবং আপনি তার হেল্পটা হয়ে যাবে হয়তোবা। অ্যান্ড সবাইকে ধন্যবাদ, নিকি অ্যান্ড Suryia, you guys are so cooperative, always supportive, and you guys are awesome. Thank you so much and I am very much blessed having you guys always with me, and this is a blessed time we are spending and helping our community. Thank you very much for being with us today. Thank you very much. And দর্শক যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন সবাইকে ধন্যবাদ, দূর দূরান্ত থেকে বিভিন্ন প্রান্ত থেকে ছিলেন সবাইকে ধন্যবাদ। বিশ্বে যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। TBN 24 আপনাদের কথা বলে, TBN 24 বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।